পথের ধারে চেয়ে আছে এক যুবক। এই নিয়ে ৪৭টা ইন্টারভিউ দিল, কোনো জায়গাতেই সুবিধা করতে পারেনি। হতাশ হয়ে চেয়ে আছে রাস্তার দিকে। যুবকের সামনে হঠাৎ একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে একটা ভদ্রলোক। ভদ্রলোক গাড়ি থেকে নেমেই যুবকের সামনে দাঁড়িয়ে বলল, তুমি তাহলে এখনো বেঁচে আছো? যুবকটি কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকায়, এরপর জবাব দেয়, বেঁচে না থাকার তো কোনো কারণ দেখছি না, বেঁচে আছি নিজের জীবনের সমীকরণ মিলাতে। লোকটি পুনরায় বলে, দেখো নীল, জীবন ছেলে খেলা নয়। তুমি যে রাস্তায় নেমেছো সেখানে কেবলই হতাশা। যুবকটির নাম শাহরিয়ার নীল। যুবকের সম্পর্কে বাকি তথ্য গল্পে জানবেন। নীল পুনরায় লোকটির উদ্দেশ্যে বলল, আপনাদের মতন মুখোশধারী মানুষদের থেকে তো অন্তত দূরে থাকতে পারবো, এটাই কি কম পাওয়া নয়? লোকটি পুনরায় বলল, মানছি আমি ভুল করছি, কিন্তু তুমি যে পথে পা বাড়িয়ে আছো সেখানে কেবল হতাশা এবং হতাশা, এটা মাথায় রেখো। নীল মুচকি হাসলো, হাসতে হাসতে জবাব দিল, আপনাদের মতো দুমুখ সাপ সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর। লোকটি পুনরায় নীলের উদ্দেশ্যে বলল, জানি আমি ভুল করছি, আমার এই ভুলে হয়তো কোনো ক্ষমা নেই, তারপরও তুমি আমায় ক্ষমা করে দাও। নীল লোকটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এবং ভাবতে থাকলো, এই লোকটার এ ধরনের পরিবর্তনের কারণ কি? এটা কি সেই লোক যে কয়েকদিন আগেও আমাকে অপদস্থ করত? নীল আর বেশি কথা না বাড়িয়ে এগিয়ে গেল তার লক্ষ্যের দিকে। বেলা 11টা। নীল একটা বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানির সামনে দাঁড়িয়ে আছে। কোম্পানিটির নাম আশা ইউনিলিভার্স লিমিটেড অ্যান্ড এক্সচেঞ্জ। নীল আস্তে করে ভিতরে গিয়ে ঢুকলো। ভিতরে ঢুকার পর রিসিপশনের একটা মেয়ে নীলকে দেখে বলে উঠল, আরে আপনি মিস্টার শাহরিয়ার নীল তাই না? নীল জবাব দেয়, জি হ্যাঁ। রিসিপশনের মেয়েটি পুনরায় বলল, ম্যাম আপনার জন্য অপেক্ষা করছে, আপনি উপরে যান। নীল উপরে গিয়ে দেখলো তার মতো আরো 10 জন বাইরে অপেক্ষা করছে। নীল কিছু বুঝতে পারলো না, তাই নীল অপেক্ষা করতে লাগলো। হঠাৎ করে পিয়ন এসে নীলকে ডাকলো এবং বলল, এখানে নীল কে আছে? নীল জবাব দিল, জি আমি নীল। আপনাকে এক্ষুনি ভিতরে আসতে হবে, ম্যাডাম আপনাকে ডেকেছে। নীল এরপর দরজার সামনে গিয়ে দাঁড়ালো এবং দরজায় নক করলো। দরজার ওপার থেকে একটি মেয়েলি কণ্ঠ বলে উঠল, ভিতরে আসুন। নীল ভেতরে আসে এবং এসে বলে, আসতে পারি ম্যাডাম? ভেতরে বসে থাকা মেয়েটি অন্যদিকে মুখ করে বসেছিল। সে জবাব দেয়, বসুন। নীল বসে পড়ে। নীলের মাথায় অনেক ধরনের প্রশ্ন উকি দিতে থাকে, যেমন মেয়েটা অন্যদিকে ফিরে আছে কেন? মেয়েটা কি তার ইন্টারভিউ নেবে নাকি আরো অনেক ধরনের প্রশ্ন নীলের মাথায় উকি দিতে থাকে। কিন্তু আমাদের নীল, সে এত সহজে দমার পাত্র নয়, তাই তার মনে যত চিন্তা রয়েছে সেগুলোকে সে একপাশে রেখে দিল। হঠাৎ মেয়েটি নীলের দিকে ঘুরে তাকালো। মেয়েটিকে দেখতে পেয়ে নীল তো অনেক অবাক, কেননা এই মেয়েটি হচ্ছে কি। এরপর কি হলো জানতে চান? গল্পের সাথেই থাকুন। মেয়েটি নিজেকে প্রশ্ন করলো, আপনার নাম কি? শাহরিয়ার নীল। আমাদের কোম্পানিতে চাকরি করতে চান কেন? আসলে নীল বুঝতে পারছে না সে কি বলবে, কেননা ওর সামনে যে বসে আছে সেও সবকিছুই জানে। তাহলে কেন জেনে ওকে প্রশ্ন করছে? নীলকে চুপ থাকতে দেখে মেয়েটি বুঝতে পারলো নীল কিছু ভাবছে, তাই মেয়েটি নীলকে পুনরায় বলল, আচ্ছা, আপনাকে কিছু প্রশ্ন করি, আশা করি সঠিক উত্তর দিবেন। নীল মাথা নাড়ল। মেয়েটি প্রশ্ন করা শুরু করলো। নীল সবগুলো প্রশ্নের সঠিক উত্তরই দিল। নীল যতই সঠিক উত্তর দিচ্ছিল মেয়েটি ঠিক ততই যেন কঠিন কঠিন প্রশ্ন করছিল। দেখে মনে হচ্ছে মেয়েটির কোনো শত্রুতা আছে নীলের সাথে। নীলকে আটকানোই তার একমাত্র উদ্দেশ্য মনে হচ্ছে, কিন্তু নীল দমে যাবার পাত্র নয়। সে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েই যাচ্ছে। একসময় প্রশ্ন করা শেষ হয়। মেয়েটি নীলকে বলে, আপনার ইন্টারভিউর রেজাল্ট আজকে রাতে ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, আপনি এখন আসতে পারেন। নীল আর কোনো কথা না বলে সালাম দিয়ে চলে আসে। নীল ভাবতে লাগে, ইন্টারভিউ একটা তো দিলাম, এখন কি করব? যদি না হয়, নতুন করে টিউশনি খুঁজে পাওয়া সেটাও তো কঠিন, বাসা ভাড়াও অনেক বাকি, তাহলে কি করা যায়? আরো অনেক প্রশ্ন নীলের মাথায় আসতে থাকে। একটা সময় নীল স্থির করে সে বাসায় চলে যাবে। বাসায় গিয়ে ভাববে আগামীকাল কোথায় ইন্টারভিউ দিতে যাবে, কেননা নীল নিশ্চিত নয় যে তার এই চাকরিটা হবে, কেননা এই মেয়েটিকে নীল আগে থেকেই চেনে। নীল বাসায় যাচ্ছে, কিন্তু নীল জানে না কেউ আড়ালে তাকে অনুসরণ করছে। বাসায় যেতে যেতে নীলের বাড়িওয়ালার সাথে নীলের দেখা। নীলের বাড়িওয়ালা নীলকে জিজ্ঞাসা করে,
তা বাবা, এ মাসের ভাড়াটা কবে পামু? নীল জবাব দেয়, আঙ্কেল আমি খুব দ্রুতই দিয়ে দেব। বাড়িওয়ালা পুনরায় নীলকে পাল্টা প্রশ্ন করে। গত 2 মাসের ভাড়া তুমি দাওনি, এই মাসেরটা কিভাবে দেবে? আগে 2 মাসের ভাড়াটা দাও। তুমি যদি দিতে না পারো আমাকে জানাইও, আমি নতুন করে বিজ্ঞাপন দেব। তোমার ভাড়া দিতে অসুবিধা হলে তুমি বাসা ছেড়ে দাও। নীল পুনরায় উত্তর দেয়, আঙ্কেল আমাকে একটু সময় দিন, আমি দিয়ে দিব। মনে থাকে যেন। আমি তাহলে আসি। নীলের জীবনে একটা অদ্ভুত গোলকধাঁধায় বেঁধে আছে। ওর সাতকুলে কেউ নেই, বন্ধুরাও সব দূরে সরে গেছে। বেচারা নীল ভাবছে চাকরিটা যদি না হয় তাহলে সে কি করবে, কিভাবে বাসা ভাড়া দিবে, হাত খরচ চালাবে, নিজেকে ব্যস্ত রাখবে। এবার চলুন নীলের অফিসের বসের সম্পর্কে একটু জেনে আসা যাক। নীলের অফিসের বসের নাম মিলি খন্দকার সাইমা, ডাকনাম মিলি। দেখতে খুবই সুন্দর, তার কণ্ঠ যে কোনো পুরুষকে ঘায়াল করতে যথেষ্ট। এদিকে মিলি ভাবছে, ও আর আগের মতো নেই। আগে কত হাসি খুশি থাকতো, কেমন যেন একটা জড়তার ভাব চলে এসেছে। আচ্ছা, ও কি আমার দেখা সেই নীল, নাকি আমি কোনো অন্য কাউকে দেখছি? কেমন নির্জীব, অনুভূতিহীন। কালকে ও আসলে ওর থেকে সব জানতে হবে। বোকাটা হয়তো ভাবছে ওকে আমি চাকরি দেব না, কিন্তু বোকা এটা বুঝতে পারছে না যে ও আমার পুরোটা জুড়ে রয়েছে। আচ্ছা, এক কাজ করি, ওকে এখনই মেল করে জানিয়ে দেই, না হলে বলা যায় না পরে যদি ওকে আবার হারিয়ে ফেলি। হ্যাঁ, এটাই করি। যেই ভাবা সেই কাজ। মিলি তৎক্ষণাৎ নীলকে মেইল করে জানিয়ে দিল। নীল দেখলো তার ল্যাপটপে মেইল বারে নোটিফিকেশন এসেছে। নীল দ্রুত নোটিফিকেশন চেক করলো। একটা মেইল লেখা, আপনাকে আমাদের কোম্পানিতে সিলেক্ট করা হয়েছে, আপনার জয়েনিং আগামীকাল থেকে। মেইলটা দেখে নীল তো বেজায় খুশি। এবার অন্তত মাথা থেকে চিন্তাগুলো কমবে। নীল ভাবছে পরের মাসের বেতন দিয়ে সে কি করবে, বাজার সদাই থেকে শুরু করে বাসা ভাড়া ইত্যাদি। সেদিন নীল আর জেগে থাকলো না, দ্রুত ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে নীল দ্রুত উঠে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বেচারা তাড়াহুড়োর কারণে নাস্তাটাও করেনি। নীল অফিসে পৌঁছে দেখে সে 5 মিনিট লেট। পিয়ন এসে নীলকে বলে, আপনাকে ম্যাডাম তার রুমে ডাকছি। নীলের পর ম্যাডামের রুমের সামনে গেল, দরজায় নক করলো, জিজ্ঞাসা করলো, আমি কি আসতে পারি ম্যাডাম? ভেতর থেকে মিলি জবাব দেয়, আসুন। নীল ভিতরে যাবার পর মিলি উঠে এসে এমন একটা কাজ করে যা নীল কল্পনা করতে পারে না। নীল দেখতে পায়